আমরা আগেরবার ডিএলএম নিয়ে আগের সপ্তাহে যে আলোচনা করেছিলাম, এবারে সামনের সপ্তাহে যে ক্লাসে যাদের যা পাঠ আছে সেইগুলো ডিএলএম আপনারা রেডি করেছেন। তো আমরা সবাই একবার দেখে নেবো ডিএলএমগুলো কেমন বা কোন পাঠের সঙ্গে কোন লেসনের সঙ্গে এটা যাচ্ছে। আর আমরা সবাই মিলে এখন আলোচনা করে নেবো যে এটার মধ্যে আর কি করলে ভালো হতো, ডিএলএমটাকে যদি আর ওদের কাছে আরও বেশি সহজ করা যায় সেটা আমরা একবার চিন্তা ভাবনা করি। আমি ক্লাস 9-এর জীবন বিজ্ঞানে মানবদেহের অঙ্গ ও তাদের অবস্থান এবং কাজ এই চ্যাপ্টারটা পড়ানোর জন্য আমার মনে আছে এই টিএলএমটা তার জন্যই রেডি করি। এই টিএলএমটা নিয়ে আমি যদি স্টুডেন্টদেরকে পড়াই তাহলে তারা বইয়ে পড়ার সাথে সাথে ওরা নিজেদের শরীরে কোন অঙ্গের অবস্থান কোথায়, কোন গ্রন্থি কোথায় আছে সেই সম্পর্কে একটা সম্যক ধারণা তাদের তৈরি হবে এবং সেই অঙ্গগুলোর তাদের আকার সম্পর্কেও তাদের ধারণা আমার মনে হয় টোটাল পার্টসগুলো ওখানে আছে। হ্যাঁ, এখানে টোটাল পার্টগুলোই খোলা যায়। হ্যাঁ, খোলা যায়। প্রত্যেকের ঠিক আছে। এর মগজটা স্যার মনে হয় এই যে এখানে যদি পার্টসগুলোর সঙ্গে একটা করে সুইচ থাকতো, লিভার সুইচটি করে লিভারটা দেখতে পেলো দূর থেকে আরো ভালো হতো যদি এটা থাকতো। ইলেকট্রিশিয়ান নিয়ে ওটাকে যদি লাইটের এলইডি বাল্ব এসে না একটা এলইডি বাল্ব তখন আমাদের বলা যাবে না, খোলা যাবে তার মধ্যে ভেতর থেকে থাকবে আর তারটা একটু বড় থাকবে। হ্যাঁ, সুইচটা বাইরে যাবে সবই। আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে চিরদিনের কবিতাটা বোঝানোর জন্য ছেলেদের প্রথমেই আমি কবির বংশ পরিচয় সম্পর্কে জানানোর জন্য আমি এই টিএলএমটা ব্যবহার করেছি। তা 1926 সালে কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য এবং মারা গিয়েছিলেন 1947 সালে। এনার পিতার নাম হচ্ছে নিবারণ চন্দ্র ভট্টাচার্য। কোন ক্লাসে? অষ্টম শ্রেণী চিরদিনের কবিতাটা বোঝানোর জন্য এই টিএলএমটা ব্যবহার করেছি। এখানে একটা লেখা আছে কবিতাটা চিরদিনের কবিতাটা এখানে চিরদিনের কবিতা। হ্যাঁ, ভূমি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থগুলো দেওয়া আছে। অষ্টম শ্রেণীর কোন কবিতাটা সেটা চিরদিনের তো ছিল, ওটা লেখা নেই না, এটা সব ক্লাসে ওটা পরিচয়। তাহলে ওইটা দিলে ভালো হতো। সব ক্লাস যাতে ব্যবহার করতে পারে সেজন্য না। হ্যাঁ, এটা ভালো, এটা ভালো, ঠিক ঠিক সব ক্লাসে এটা ব্যবহার করা যায়। আমি ক্লাস 6-এ ল্যান্ডমার্কের ফেরাউসের চ্যাপ্টারে অনুসন্ধিত একটা চার্ট একটা ধরে রয়েছি। এই চার্টের সাহায্যে তখনকার সিভিলাইজেশনের বিভিন্ন চিত্র স্পষ্ট হয়েছে। প্রসেস অফ মাইগ্রেশন, ফেরাও, স্ফিংস, পিরামিড সব এখানে দেখানো হয়েছে। আর এই মডেলটির সাহায্যে রিভার নাইল, ওয়েসিস, স্ফিংস, এই যে মমি সব এখানে একটা ধারণা দেওয়া হয়েছে যেটা ছেলেমেয়েরা ঠিক তখনকার ইজিপশিয়ান সিভিলাইজেশন সম্পর্কে পুরো একটা সুস্পষ্ট ধারণা করতে পারে। মডেলটা আরেকটু বড় হলে ভালো হতো। এইটা ওই সঙ্গে যদি ওই আফ্রিকা থেকে মিশর ওইটা ম্যাপটা থাকলে সামনেটাতে আর কি ভালো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমি অষ্টম শ্রেণীর একটা আইডিয়া দিতে চেয়েছি কি হাইড্রো ইলেকট্রিসিটি যে তৈরি হয়, যে ওয়াটার ড্যামের ওয়াটার রেখে খালি ওয়াটার ছাড়া এটা টারবাইনটা খুললে যে ইলেকট্রিসিটির জন্য যে লাইট, সেই মডেলটা আপনি ধারণা এইভাবে করি কোন ক্লাসে? হাইড্রো ইলেকট্রিসিটি কনসেপ্ট। স্যার এটা আরেকবার বলবেন, বিষয়টা ক্লিয়ার হবে না। এটা হাইড্রো ইলেকট্রিসিটি ওয়াটার ড্যামেজে ওয়াটার জলবিদ্যুৎ জল এখানে জল পড়বে অল্টারনেটিভ কারেন্ট তৈরি বেসিক কনসেপ্ট মেকানিজম আছে। এই দিকটা জলে নামাতে হবে শুরুতে। আমি এটা তৈরি করেছি যে মেঘ
বৃষ্টি কিভাবে হয়, কোথা থেকে হয়, এখানে বরফের একটা তো এখানে মেঘ এবং বৃষ্টি যে তার প্রসেসটা, সেই প্রসেসটার একটা পার্ট এই মডেলটার মাধ্যমে তৈরি করা হয়েছে। যে সূর্য থেকে প্রথমে সূর্য নদীর জল বা সমুদ্রের জল গরম হবে, তারপরে মেঘ হবে, দিয়ে তারপরে সেটা বৃষ্টিটা পড়বে। এই যে 3-4টে পার্ট বা 5টা পার্ট, এই পার্টটা এই মডেলে দেখানো হয়েছে। আমরা তো সেটা দেখতে পাই না, ওটা অনুভব করি বা ঘটনাটা ঘটে থাকে। তো এইটাই এই মডেলটার মধ্যে দেখানো হয়েছে। ওয়াটার সাইকেল থেকে বৃষ্টি হচ্ছে, আবার জল হচ্ছে, এই পার্টটা। ঠিক আছে, ক্লাস 9 আছে না এটা? 8-এও আছে, 9-এও আছে। সব ক্লাসে এটা মেইনলি এই ক্লাসের কিন্তু 9-এও এটা আসে আমার একই, অনেকগুলো ক্লাসই কাজে লাগে। কোনো ক্লাস বলে আমি লেখা নেই। আচ্ছা, ঠিক আছে, দেখানো যায়। 7 থাকলে 7-এও দেখাতে পারবো। যদি বৃষ্টিপাত থাকে, ব্যাপারটা থাকে, বাষ্পীভবন প্রক্রিয়াটা এখান থেকে এর দ্বারা বাষ্পীভূত হলো, মেঘ হলো, মেঘ থেকে কনডেন্সড হচ্ছে, দিয়ে তারপরে বৃষ্টি পড়ছে। এই পুরো পার্টটা কিন্তু দেখা যায় একটা জায়গায়, যে কোনো ক্লাসে দেখা যে কোনো ক্লাসে দেখা যায়। হ্যাঁ, প্রাথমিক ধারণা দেওয়ার জন্য